রাগে গা কাঁপছে ইরজার, জোরে জোরে শ্বাস পড়ছে। সে চায়নি এমন করতে, কিন্তু আমেনার ব্যবহার তাকে বাধ্য করেছে। নিজের ওপর নাখুশ ইজরা চট করে মনে পড়ল, তার বোনটা তাহলে এক জাহান্নামে আছে, নাকি তার সাথে এমন হচ্ছে? আর যদি হয়ে থাকে তাহলে কেন? সারা বেলা আর রুম থেকে বেরোলো না ইরজা, দরজা আটকে বসে রইল। বসে থাকতে থাকতে তার সুন্দর চোখ জোড়াতে ঘুম নেমে এলো। ইরহার দুই গাল চেপে ধরেছে আহিল। ব্যথায় মেয়েটি ঠিকমতো শ্বাস নিতে পারছে না। চোখের কোলবে স্মিত ধারায় জল নেমে এলো। খলবলিয়ে বলল আহিল, তুই ওকে এসব করতে বলেছিস তাই না? এজন্য বোনকে এ বাড়িতে এনেছিস? আহিলের হাত দুই হাতে চেপে ধরে গাল থেকে সরাতে চাইছে ইরহা, তবে পুরুষ মানুষটি শক্তির কাছে পেরে উঠল না সে। ব্যথায় জর্জরিত কণ্ঠে বলল, বিশ্বাস করুন, আমি এমন কিছুই করিনি। আমি শুধু চেয়েছিলাম ভাইয়া ভালো থাকুক। আর উনি যখন ইরজার কথা বলল, আমি আম্মু আর আব্বুকে বলতে তারা রাজি হয়ে গেল। ইরজার স্বভাব তো আপনি জানেন, ও কেমন খামখেয়ালি। তাই আব্বু চেয়েছে কোনো বুঝদার মানুষের হাতে ওকে তুলে দিতে। তাই তাই তোর বোনকে এই বাড়িতে নিয়ে এসেছিস আমার বাবা মাকে অপমান করার জন্য? আহিল হাত ছড়িয়ে একটা ঠাসা চর বসালো ইরহার গালে। ইরহা বিছানার উপরে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। আহিল ক্ষিপ্র বেগে গিয়ে ইরহার চুলের মুঠি ধরে বলল, এরপর থেকে ইরজা যতবার আমার বাবা মায়ের মুখে মুখে তর্ক করবে, ততবার তুই আমার মার খাবি। মনে রাখিস, হয় বোনকে শোধরাবি, না হয় ওকে এ বাড়ি থেকে বিদায় করবি। আহিল চুল ছাড়ল, হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। ইরহার ফর্সা তুলতুলে গাল গোলাপি আভা ধরে ফুলে উঠেছে। মেয়েটা ভীষণ নরম, ঠিক যেন মোমের মতো, একটু তাপে গলে যায়। অনবরত বুক কাঁপিয়ে কাঁদতে লাগলো ইরহা। ইরজার ঘুম ভাঙল রাত 9:30 নাগাদ। চোখ থেকে ঘুম ছুটতেই খেয়াল করলো একটা পাতলা চাদর টানা গায়ে। উঠে বসলো সে, দরজার দিকে তাকালো। দরজা পূর্বের ন্যায় ভেরানো। ঘড়ি দেখলো, এত রাত হয়ে গেছে, কি মরার ঘুম রে বাবা। ইরজা বিছানা ছেড়ে হাত মুখ ধুলো। একটা লম্বা ঘুমের পর তার মেজাজ খানিকটা শীতল হয়ে এলো। মনটা একটু হালকা, তবে খিদে পেয়েছে তার। রাগারাগির হেতু দুপুরে খাওয়া হয়নি। কি যত্ন করি না তরকারিটা রান্না করলো সে, সব ফেলে দিল। রুম থেকে সন্তর্পণে বেরিয়ে এলো ইরজা। খাবারের রুমের দিকে এগিয়ে যেতে গিয়ে শুনলো আমিনা আশরাফের ন্যাকা কান্নার সুর। সে পথ বদলালো, বিনা শব্দে হেঁটে গিয়ে দাঁড়ালো ড্রয়িং রুমের কাজটায়। দূর থেকে সে আমিনাকে দেখছে। তিনি কেঁদে কেঁদে বলছেন, দেখ দেখ না তোর বউ কি শুরু করেছে। আলমির কাউচে বসে আছে, সে গভীরভাবে কিছু ভাবছে। তার মুখভঙ্গি তেমনই আভাস দিচ্ছে। ইনিয়ে বিনিয়ে ইরজার নামে এক গাদা মিথ্যে বলল আমেনা। শরীফ ধমকে উঠে বললেন, এর একটা বিহিত হওয়া চাই। ওই মেয়ে যা নয় তাই করে বেড়াচ্ছে, ওকে কে নাক গলাতে বলেছে সবে? আহিল পাশ থেকে বলে ওঠে, তোমার ছেলে কিছুই বলবে না বাবা, বউ তার কাছে ধোয়া তুলসী পাতা। আপনি নিম পাতাও বলতে পারেন আহিল ভাই। আহিল উপহাসপূর্ণ হাসল। ইরজা এসে উপস্থিত সবার দৃষ্টির সম্মুখে। আহিল বিদ্রুপাত্মক কণ্ঠে বলে ওঠে, তোমার অপেক্ষায় হচ্ছিল, এত দেরি করলে যে? আলমির তাকালো ইরজার পানে। মেয়েটার চোখে মুখে অবখ্যাতির তেজ, শানিত দৃষ্টি, তীক্ষ্ণ ধারালো কণ্ঠস্বর। আলমি সোজা হয়ে বসলো, বলল, কি হয়েছে ইরজা? মা এসব কি বলছে? তুমি মায়ের সাথে এমন আচরণ করলে কেন? যত কিছুই হোক উনি তোমার বড়, বড়দের সম্মান করলে কেউ ছোট হয় না। অবশ্যই হয় না, তবে সম্মান আর অন্যায়ের মাঝে তফাৎ আছে। উনি যেটা করেছেন সেটা ছিল অন্যায়, তাই আমি জবাব দিয়েছি। দেখলি দেখলি বাবা, কেমন তোর মুখে মুখে তর্ক করছে। কথাগুলো বলে পুনরায় ন্যাকা কান্না জুড়ে দিল আমেনা। কুমিরের কান্না আজ করতে পেরে আরও চটে গেল ইরজা, মুখ বাঁকালো। আলমির আলতো গলায় বলল, মা, ইরহাকে বলেছে তোমাকে তো কিছু বলেনি। উনি তো কারো নাম উচ্চারণ করেননি। ওনার যদি খেতে অসুবিধা হয় তাহলে উনি খাবেন না, কিন্তু খাবার ফেলে দেওয়া, খাবারের অপমান করা, সাথে সেই মানুষটার যে যত্ন আর ভালোবাসা দিয়ে খাবারটা তৈরি করেছে। আলমির কিছু বলার পূর্বে কান্নার সুরে বলে ওঠে আমেনা, ও আমাকে অধিকারের কথা বলে। এ বাড়িতে বুঝি এই মূল্য আমার? একটা বাটি ভেঙেছি বলে 2 দিনের বউ আমাকে বলে আমার নাকি কোনো অধিকার নেই। ও এ কথা বলেছে? স্বগ্রাজ্যে প্রশ্নটা চলল আলমির। আমেনা উত্তেজনা নিয়ে বললেন, হ্যাঁ বলেছেই তো। আচ্ছা। আলমির থামল। সবার দৃষ্টি খর্ব করে তাকিয়ে আছে আলমিরের পরবর্তী পদক্ষেপ কি হবে তা দেখার জন্য। আলমির ডাকল, সোলেমান, সোলেমান। ছেলেটি উপস্থিত হতে সময় নিল। আলমির তাকে দেখে বলল, যা।
দুটো বাটি নিয়ে আয়, বড় দেখে আনিস। সকলে উৎসুকতা বাড়ল। শরীফ জিজ্ঞেস করলেন, কি হবে বাটি দিয়ে? দেখো কি হয়। আলমির জবাব দিল। সুলেমান বাটি নিয়ে ফিরল। কাগজ থেকে উঠে গিয়ে বাটিগুলো হাতে নিল। আলমির মায়ের দিকে এগিয়ে গেল। সেগুলো আমেনার হাতে দিয়ে বলল, এগুলো ছুঁড়ে ফেলো। আমেনা অবাক চোখে তাকালেন। আলমির পুনরায় বলল, কি হলো, ফেলো। এসব কি ছেলে মানুষ আলমির? তেজদীপ্ত কণ্ঠে শুধালেন শরীফ আশরাফ। ইরজাকে কিছু না বলে কিসব নাটক শুরু করলে? আহিলের প্রশ্ন তাকালো আলমির। বলল, ভাবি হয় তোর। মায়ের দিকে তাকিয়ে সহসা কণ্ঠ উঁচিয়ে বলে ওঠে আলমির, কি হলো, ফেলো। আলমিরের কণ্ঠে আহিলের দিকে চেয়ে থাকা আমিনা কেঁপে উঠলেন। বাটিগুলো ছুঁড়ে ফেললেন। আলমির হাসলো। ইরজার দিকে তাকে বলল, এগুলো আমার বাবার টাকা কিনা। মা যা তো ইচ্ছে ভাঙবে। তুমি এসব নিয়ে টেনশন নিও না। তোমার যদি এসব থালাবাটি বাসন কোসনের প্রয়োজন পড়ে আমাকে বলবে, আমি কিনে আনবো, বুঝতে পেরেছো? আমেনার দিকে তাকালো আলমির। বলল, আমি ওকে বলে দিয়েছি মা, এরপর থেকে তোমার যতই ইচ্ছে বাটি ভেঙে ফেলবে, ও তোমাকে আর কিছু বলবে না। আলমির চলে গেল। সকলে উদ্ভাসিত, বিক্ষুব্ধ দৃষ্টি। ইরজার কিছু একটা হলো। তার শরীর অদ্ভুত ভালো লাগা শিউরে উঠল। আহিল দাঁতে দাঁত পিষে ধরে চেয়ে রইল ইরজার দিকে। দুটো বালিশ ঘাড়ের কাছে রাখা, আচ্ছা বসে আছে আলমির। ইরজা রুমে ঢুকে দাঁড়ালো। কিছু একটা বলার জন্য নিষ্পিস করতে লাগলো। তাকে ঠাউর করতে পেরে আলমির হেসে উঠল। ঠিকঠাক পোক্ত হয়ে বসলো। বলল, কি হলো, দাঁড়িয়ে আছো যে? ইরজা মাথা নত করে ফেলল। অনুতপ্ত সে পুনরায় বলল, খেয়েছ? ইরজা মাথা নাড়িয়ে ঋণাত্মক সম্মতি দিল। আলমির অমলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে? তাহলে? ইরজা কোনো কথা বলল না। খুব অসন্তুষ্ট সে নিজের ওপর। সামনে বসে থাকা মানুষটার চোখের দিকে এখন সে ঘৃণায় নয়, বরঞ্চ অপরিমেয় অনুতাপে তাকাতে পারছে না। মানুষটা তার পক্ষ নিয়েছে, নিজের পরিবারকে ভুল প্রমাণিত করেছে। এমন মানুষটাকে এমন করে দূরছাই কী করে করলো সে? অনেকটা সতর্কতার সাথে একটু একটু করে মাথা তুলে তাকালো ইরজা। আলমির মোবাইলে কী যেন দেখছে। তার পরনে পাতলা গেঞ্জি আর ঢোলা প্যান্ট। রাতে ঘুমানোর জন্য আরামদায়ক। এতটা বয়স্ক না যতটা সে প্রমাণ করতে চেয়েছিল। লম্বাটে মুখ, ঝরঝরে চুল। চুলের ঘনত্ব আর দীর্ঘতা নারী মনে হিংসে জাগাবে। ঠোঁটের রং যেমনটা নারীরা চায়, ওই ঠোঁট কখনো পড়েনি বলে বিশ্বাস ইরজার। আনমনে হাসি এলো তার। খুব আদরের সাথে শুধালো, খাবেন না? অস্ফুট শোনার প্রত্যুত্তে ইরজা আবার বলল, খাবেন না? খাবো, চলুন আমি খাবার দিচ্ছি। থালাতে খুব অল্প পরিমাণ ভাত নিল আলমির। এত বড় মানুষটা এত কম খায়? থালার পাশে মোবাইল। আলমিরের নজর স্ক্রিনে। তাকে মুরগির মাংস আর একটু পরিমাণে ঢ্যাঁড়স ভাজি দিল ইরজা। একটু লোকমা খেয়ে ফের মোবাইলে তাকালো। ঈষৎ বিরক্তি নিয়ে ইরজা বলল, মোবাইলটা এখন রাখুন। আলমিরের কর্ণগোচর হলো সেই আবদার। সে চোরা হেসে ফোনের স্ক্রিন অফ করে ফেলল। তুমি খাবে না? খাবো। তাহলে বসো, একটা কথা বলবো। বলো। আমি আন্টির সাথে লাগতে চাইনি, কিন্তু তরকারিটা খুব যত্ন করে রান্না করেছিলাম। আমি জানতাম না আন্টি ফোড়ন খেতে পারেন না। জানলে সত্যি দিতাম না, কিন্তু যখন তরকারিগুলো উনি ফেলে দিলেন আমার রাগ উঠে গেল। ইটস ওকে, মা ফোড়নের গন্ধ সহ্য করতে পারেন না। আমার কি মনে হয় জানো? কি? ওনার ফোড়ন খেতে নয়, অন্য কোনো সমস্যা আছে। যেমন? জানলে গিয়ে তোমাকে জিজ্ঞেস করতাম। ইরজা বোকার মতো চাইল। আকস্মাৎ আলমির বলল, শাক তুমি রান্না করেছিলে? হ্যাঁ। তাহলে দাও। ইরজা খুশি মনে এক চামচ শাক তুলে দিল আলমিরের থালায়। আলমির খেয়ে বলল, তোমার রান্নার হাত তো চমৎকার। তাহলে আপনিই বলুন, কেন রাগ হবে না? যদি খাবার অযোগ্য হতো তাও তো হতো। আচ্ছা বাদ দাও। ইরজাও খেতে বসলো। তার সমস্ত রাগ উপে গেল পাখির ডানায়। দূর আকাশে নীলাম্বরে সেই শূন্যতায় জড়ো হতে লাগলো মন ভালো করা রং বেরঙের প্রজাপতিরা। 2 মগ কফি ট্রেতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো ইরজা। সুলেমান রান্নাঘরে খুঁটিনাটি কাজ করছে। বাড়িময় শীতল একটা পরিবেশ। ইরজা যখন ইরহাম রুমের সামনে দিয়ে যাচ্ছিল থমকে গেল সে। দুপুরের পর থেকে বোনকে আর দেখেনি। রুম থেকেই বের হয়নি ইরহাম। দীর্ঘশ্বাস ফেলল ইরজা। বোনটা তার সুখে নেই। রেলিং ধরে দাঁড়িয়ে আছে আলমির, এক পা রেলিংয়ের ফাঁকে ঢোকানো। ট্রে হাতে এসে দাঁড়ালো ইরজা। আলমির তার উপস্থিতি বুঝতে পেরে নমনীয় চোখে তাকালো। ইরজা মৃদু হেসে বলল, কফি তুমি বানিয়েছ? আমার ভূতে।
ভূতের হাতের কফি কোনোদিন খাইনি, আজ খেয়ে দেখুন। আলমির পুরোপুরি ফিরে তাকালো, রেলিংয়ের সাথে পিঠ ঠেকালো। এই যা কফি এগিয়ে দিল, এক চুমুক বসাতেই একটা তৃপ্তিকর অনুভূতিতে জুড়িয়ে গেল আলমিরের মন। সে হাস্যোজ্জ্বল গলায় প্রশংসা করে বলল, চমৎকার হয়েছে, থ্যাঙ্কস। ইরজার নীরবতাকে ইঙ্গিত করে বলল, কোনো কারণে মন খারাপ মায়ের বিষয়টা নিয়ে, নাকি বুড়ো বর নিয়ে এখনও চিন্তিত? মলিন মুখে জোরপূর্বক হাসলো ইরজা, বলল, আন্টি কি আগে থেকেই এমন? কেমন? এই যে কিছু হলে রেগে যান? বরাবরই। আবুর সাথেও কি সবসময় এমন করে? আমার চোখের সামনে তো কখনো পড়েনি। আহিল ভাই কি আপুর গায়ে হাত তুলতে পারে? কফির মগ থেকে ঠোঁট সরিয়ে ফেলল আলমির, ঝোঁক গলায় বলল, এই প্রশ্ন কেন করছো? কিছু হয়েছে? আহিলের গায়ে হাত তোলার বিষয়টা চেপে গেল ইরজা। এখন আর সে কোনো ঝামেলা বাগাতে চায় না। নিজের অহং, অবুঝ রাগ আর ছেলে মানুষের দরুন ইতিমধ্যেই সে অসংখ্য ভুল করে ফেলেছে। এবার নিজেকে গোছাতে চায়। আচানক এক স্বার্থন্বেষীর চিন্তায় উদয় হলো তার মস্তিষ্কে। রয়েস হয়ে কিছুটা সময় নিয়ে সে বলল, একটা কথা বলবো আপনাকে। বলো। আমি ভার্সিটিতে যেতে পারবো? পারবে না কেন? কেউ কিছু বলবে না তো? আমার বউকে কে কি বলবে? আমার বউ শব্দটায় আলমিরের কোনো সংকোচ না থাকলেও লজ্জায় আড়ষ্ট হয়ে গেল ইরজা। চোখ জোড়াতে লাজুকতা ভর করল। লাজরাঙা হাসিতে ঠোঁট রাঙালো। আলমি ততক্ষণাৎ বলে ওঠে, কাল তোমার বাবা মা আসবেন। ভ্রু উঁচে শঙ্কিত দৃষ্টি ছুড়ল ইরজা। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আলমির বলল, কাল কোনো ঝামেলা করো না। কালকের জন্য রাগকে বলো এসির হাওয়া খেতে। কপট রাগ দেখিয়ে বলে ওঠে ইরজা, আমি শুধু রাগই করি তাই না? ঝগড়াটাও কিন্তু দারুণ এক্সপার্ট তুমি। আপনার মাথা, তোমার বন্ধু বইরা খাটাস। ইস, এটা শোনার জন্যই মন আঁকুপাকু করছিল। অবশেষে শান্তি পেলাম। আপনি আসলে একটা অসহ্য। ট্রে আর কফির মগ নিয়ে রুমে ঢুকে পড়ল ইরজা। মেজাজ পুরোটাই হট কফি। আলমির গা দুলিয়ে হাসলো। নিশ্চিন্তে খুব আরামদায়ক ভঙ্গিতে কফি পান করতে লাগলো। বেডসাইড টেবিলের ওপর ট্রে আর কফির মগ রেখে ধুম করে বিছানার উপর পড়ল। রাগে গা জ্বলে যাচ্ছে। ভোরের মিষ্টি বার্তা নিয়ে দিনের রোশনাই জেগে উঠেছে। প্রকৃতিতে এখনও বিরাজ করছে শান্ত শীতলতা। নামাজ শেষ করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে মহান আল্লাহ পাকের কাছে নিজের স্বামীর জন্য দোয়া করল ইরহা। স্বামী, সংসার, সন্তান নিয়ে যেন বাকি জীবন কাটাতে পারে সেই প্রার্থনা করল। সন্তান, একটা সন্তান খুব করে চাইছে ইরহা। তাদের বিয়ের বছর পেরিয়েছে সে কবেই, এখনও সন্তানের মুখ দেখতে পেল না মেয়েটি। তাই তো রোজ নামাজ শেষ করে আল্লাহ পাকের কাছে সন্তান ভিক্ষা চান সে, যেন মহান আল্লাহর এতটুকু রহমত নাজিল হয়। আহিল বেঘরে ঘুমাচ্ছে। ঘুমন্ত মুখখানি কি নিষ্পাপ। ইরহা সশব্দে শ্বাস ফেলে। স্বামীকে অপরিমেয় শ্রদ্ধা সম্মান করে সে। ভালোবাসারও কমতি নেই। আহিল যে তাকে ভালোবাসেটা তেমনটা নয়, শুধু মাথাটা একটু গরম। মেজাজ খারাপ হলে কি করে কিচ্ছু মাথায় থাকে না। এই তো রাতভর তাকে জড়িয়ে ধরেছিল পরম আদরে, ভালোবাসা ভরিয়ে রেখেছিল। তবে মাঝে মাঝে কি যেন হয়ে যায়। রুম থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে চলে যায় ইরহা। তাকে দেখে রান্নাঘর ছাড়ে সোলাইমান। ভীষণ রকম বাধ্য আর ভদ্র ছেলে সোলাইমান। অতিরিক্ত উকি ঝুঁকি কথা বলা কিংবা কোনো অসভ্য আচরণ আজ পর্যন্ত করেনি সে। নিয়ম অনুযায়ী নিজের কাজে ব্যস্ত থাকে। ফ্রিজ থেকে এক বাটি খাসির মাংস বের করে পানিতে ভেজালো ইরহা। ঝাল ঝাল খাসির মাংস ভুনা আর রুটি বানাবে আজ। দুপুরে কি রান্না করবে তা ভাবতে লাগলো। মাংস রান্না শেষ করে রুটির জন্য ডো তৈরি করে রাখলো ইরহা। সোলাইমান বাইরে কি যেন করছে, তাকে ডিঙিয়ে এলো ইরজা। আপু? চকিতে তাকালো ইরহা। বোনকে দেখে পুনরায় কাজে মন দিল। ইরজা দ্রুত কাছে এসে দাঁড়ালো। আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু তুমি আমার উপর রাগ করেছো? ইরহা জবাব দিল না। সে রুটির একটা ডো নিয়ে পিড়িতে রাখলো। খপ করে তার হাত চেপে ধরলো ইরজা। ইরহা গম গমে চোখে তাকালো। হাত ছাড় আমার। তুমি আমার সাথে কথা বলছো না কেন? তোর সাথে আমার কোনো কথা নেই। যে মানুষ আমার স্বামীকে অপমান করে তার সাথে আমার কথা নেই। ইরহার গালে সেই দাগ এখনও পুরোপুরি মুছে যায়নি। চমকে প্রশ্ন করলো ইরজা, আহিল ভাইয়া তোমাকে মেরেছে? হাত সরালো ইরহা। তেজ ঢেলে বলল, আমার স্বামী আমাকে মারুক, কাটুক, যা ইচ্ছে করুক, তাতে তোর কি? তুই কে বলার? তুমি এমন করে কথা বলছো কেন? আমার সুখের ঘরে আগুন লাগাতে এসেছিস তাই না? কি বলছো এসব? আমারই ভুল হয়েছে। তুই তো ছোটোবেলা থেকেই এমন, যখন যা ইচ্ছে তাই করিস। খাল কেটে কুমির এনেছি আমি।
তোর জন্য আমাকে অপমানিত হতে হয়। তুই আমার সুখ নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস। নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না ইরজা। তার বোন এসব কী বলছে? ইরহার চোখে ঢল নেমেছে। সে হাতের উল্টো পাশ দিয়ে জল মুছে নিল। বলল, আজকের পর আমার কোনো বিষয়ে তুই নাক গলাবি না। তোর যদি এখানে ভালো না লাগে তুই চলে যা। কোথায় যাব আমি? যেখানে তোর খুশি। আমার ঘর নষ্ট করিস না দয়া করে। কি স্বার্থপর তুমি আপু। নিজের কথাই ভাবলে, আমার কথা ভাবলে না। একটা ভুল করে ফেলেছিলাম বলে সেই ভুলের দোহাই দিয়ে জোর করে নিজের ভাসুরের সাথে বিয়ে করিয়ে এই বাড়িতে আনলে। আর একদিনে শ্বশুরবাড়ির এই স্বার্থনাশী মানুষের জন্য নিজের আপন বোনকে পর করে দিলে। কে বলেছে তুই আমার আপন বোন? আপন হলে এমন করতে পারতি তুই? ইরজা জবাব খুঁজে পেল না। কষ্টে বুকটা ভেঙে আসছে তার। সে কখনো ইরহাকে আপন বোন ছাড়া অন্য কিছু ভাবেনি, কিন্তু আজ একটা ছোট্ট ঘটনায় সে সত্যকে ইরজা সবসময় চোখের আড়াল করতে চেয়েছে, সে সত্যকে চোখে আঙুলে দেখিয়ে দিয়েছে ইরহা। ইরহা ফুফাতো বোন ইরজা। ইরজার জন্মের পরপরই ইন্টারনাল ব্লিডিং বেশি হওয়ার দরুন তার মা মারা যায়। ইরহার বয়স তখন 2.5 কি 3। ইরজার বাবার পরিবার এত ছোট্ট বাচ্চা নিয়ে তখন বিপাকে পড়লেন। সেই অবস্থা থেকে তাদের মুক্তি দিলেন মীর হাসনাত। বোনের মেয়েকে নিজের কাছে নিয়ে এলেন। সেখানে বড় হতে লাগলো ইরজা। পাড়া প্রতিবেশীর গবেষণা থেকে একসময় এই সত্য কর্ণগোচর হয় ইরজার। তবে সেসবের তোয়াক্কা করল না সে। বাবা মামি তাকে নিজ মেয়ের মতো বড় করেছেন। মামি উর্মিলা অমায়িক মানুষ। ইরজার এই দুষ্টুমি ভরা স্বভাবের একমাত্র হোতা তিনি। মায়ের কাছে তার ছিল শত আবদার। ইরজার চোখ জুড়ে নেমে ঘন বরসা। সে আর দাঁড়াতে পারল না। হু হু করে কেঁদে উঠল। ছুটে পালালো এখান থেকে। বোন যেতেই নিজের গালে চর বসালো ইরহা। এসব সে কি বলে ফেলল? আলমির উপর হয়ে শুয়ে আছে। রুমে ঢুকে বিছানায় গিয়ে বসলো ইরজা। এত জোরে বসলো যে আলমির কেঁপে উঠল। ঘুম ভেঙে গেল তার। বালিশটা মাথা থেকে উঠিয়ে ঘাড় ঘোরালো। ঘুম জড়ানো চোখে নেবো নেবো কণ্ঠে জিজ্ঞেস করলো, এত জোরে বসলে কেন তুমি? আইটু হলে তো আমি পড়ে যেতাম। যেখানে খুশি যান, আমাকে আমার বাড়িতে দিয়ে আসুন। ঘুমে আচনো আঁকিদয় জোর করে মেলে ধরে উঠে বসলো আলমির। প্রশ্ন করলো, কী হয়েছে তোমার? মেয়েটা কাঁদছে। পেছন থেকে তার বোঝা যাচ্ছে। কান্নার শব্দটা বাইরে আসছে না। কি হলো, কাঁদছো কেন? কাঁদতেই থাকলো ইরজা। আলমিরের ঘুম এখনও পুরোপুরি যায়নি। সে বলল, কথামালা, কান্নার জলেরা তোমার দুঃখ ছুঁয়ে যাক।